উজানের ঢল টানা বৃষ্টিতে পানি বাড়ছে পদ্মা ও তিস্তায়, প্লাবিত নিম্নাঞ্চল। ফরিদপুর ও চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী প্রায় 20,000 পরিবার। কন্টেইনার তেজস্ক্রিয় হলেও বেশিরভাগ রপ্তানিকারক দেশ ফেরত পাঠাতে পারেনি চট্টগ্রাম বন্দর। দ্রুত নীতিমালার তাগিদ পরমাণু বিজ্ঞানীদের। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ ব্লকেড। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ, বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে যাত্রীরা। স্থায়ী ক্যাম্পাসের জন্য আমরা রাজপথে নেমেছি, আমাদের স্থায়ী ক্যাম্পাস লাগবে। এখন পর্যন্ত প্রশাসন থেকে বা সরকার থেকে কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি, তার প্রেক্ষিতে আমাদের আজকের রেল ব্লকেট কর্মসূচি চলমান চলছে। ভোলাগঞ্জে পাথর লুটে জড়িতদের খুঁজে বের করতে নেই প্রশাসনিক উদ্যোগ। নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি পরিবেশ কর্মীদের। স্থানীয় প্রশাসন সেই টাকার বাটোয়ারা পেয়েছে, না হলে তারা কেন তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা কেন পালন করেনি? স্বাগত। এখন জনপদের সঙ্গে আছে উজ্জ্বল হাফিজ। রাজশাহীতে বেড়েছে পদ্মা নদীর পানি, প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। এদিকে ফরিদপুরেও পদ্মার পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে 4 উপজেলার অন্তত 10,000 পরিবার। এদিকে বাড়ছে নদী ভাঙন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর টিবাদ এলাকা থেকে যুক্ত আছেন মারুফ হাসান ও ফরিদপুর থেকে যুক্ত আছেন মফিজুর রহমান শিপন। শুরুতেই যেতে চাই রাজশাহীতে মারুফ হাসানের কাছে। মারুফ, জানাবেন পানি এখন কি পরিস্থিতি সেখানে? নদী তীরবর্তী এলাকাগুলোর চিত্র কেমন দেখছেন? উজ্জ্বল, আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর যে টিবাদ সেখানে। এটি মূলত রাজশাহীর একটি পর্যটন স্পট এবং এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই জায়গাতে বেড়াতে আসেন। আজকে যদি আমি এই টিবাদের দৃশ্য যদি বলি, পদ্মা নদী আজ যে পানি ফুলে ফেঁপে উঠছে এবং প্রতিনিয়তই পানি বৃদ্ধি পাচ্ছে। আজকে সকালের যদি পানির রেকর্ড অনুযায়ী বলা যায়, সেখানে সকাল 6টায় দেখেছি 17.46 মিটার পর্যন্ত পানি ছিল। এখন সকাল 9টায় এই রেকর্ড 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 17.47 মিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এখানে বলে রাখি যে শহরের যে বিপদ সীমা পানি সেটি হচ্ছে 17.05 মিটার। এখন পর্যন্ত পানি বিপদ সীমার নিচেই আছে এবং পানি প্রবাহ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এর কারণে নিম্ন যে অঞ্চল আছে সেগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে। পাশাপাশি এখানে পদ্মার পাড়ের সহ এবং পদ্মার আশেপাশে যে চরগুলো ছিল, চর খিদিরপুর সহ বেশ কয়েকটি চর ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়ে গেছে। সেখানে যেসব মানুষ ছিল তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত এখানে যে টি বাঁধ এবং আই বাঁধ যে পর্যটন স্পটগুলো সেগুলো অনির্দিষ্টকালের জন্য প্রবেশাধিকার নিষেধাজ্ঞা দিয়েছে দর্শনার্থীদের জন্য। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে পানি প্রবাহ এখন আছে এটি যদি বৃদ্ধি পায় তবে ধীরে ধীরে হয়তোবা বিপদ সীমার অতিক্রমও করতে পারে, এমনটাই তথ্য তারা বলছেন। তবে এই বিপদ সীমার কাছাকাছি কবে নাগাদ আসতে পারে বা কেমন কি পরিস্থিতি হতে পারে এই বিষয়ে তারা এখন পর্যন্ত সেভাবে তথ্য দিতে পারেন। তবে তারা খোঁজ খবর রাখছেন এবং আমরাও খোঁজ খবর রাখছি। পাশাপাশি এখানে টিবাদকে কেন্দ্র করে নিরাপত্তাও দেখা যাচ্ছে জোরদার করা হয়েছে এবং এখানে টিবাদের যে প্রধান ফটকটি সেখানে কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছে যাতে কেউ এখানে বাঁধে না আসতে পারে। এবং পানির যে প্রবাহ সেটি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, পানির গর্জন অনেকটাই শোনা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যত দূর পর্যন্ত দৃষ্টি যায় তত দূর পর্যন্ত পানি এবং মূলত এখানে বৃষ্টির যে পানি সেটি যদি আরও এখানে পড়ে এবং এই পানির সঙ্গে যদি বন্যার পানি যুক্ত হয় তাহলে হয়তো বা এই পানি ফুলে ফেঁপে শহরের ভিতরেও প্রবেশ করতে পারে বলেও এখানে অনেকেই মন্তব্য করছেন। উজ্জ্বল, রাজশাহী টিবাদ থেকে এই ছিল পানির সবশেষ তথ্য। এবারে যেতে চাই মফিজুর রহমান শিপনের কাছে। শিপন, জানাবেন পদ্মার পানি বৃদ্ধিতে কোন কোন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে? আপনি জানেন যে গত 2 সপ্তাহ যাবৎ মূলত পানি বেড়ে চলেছে। তারই ফলশ্রুতিতে ফরিদপুরের যে নদী বেষ্টিত কয়েকটা যে ইউনিয়নগুলো আছে, অর্থাৎ ফরিদপুরের পদ্মা নদীর রিলেটেড যে উপজেলা রয়েছে ফরিদপুর সদর, চরবদর্শন এবং সদরপুরে 3টি উপজেলার প্রায় 1 ইউনিয়নের নিম্ন অঞ্চলে
পানি ইতিমধ্যে প্রবেশ করা শুরু করেছে। আমি গতকালকে এবং আজকে ওই সব অঞ্চলে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে গবাদি পশু খাদ্যর একটু সমস্যা তৈরি হচ্ছে এমনটি বলেছেন ওই অঞ্চলের লোকজন, এবং স্বাভাবিকভাবে মানুষের যাতায়াত যেমন আগে মোটরসাইকেল বা ঘোড়ার গাড়িতে যাতায়াত করতো সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন নৌকার উপর নির্ভর করতে হচ্ছে চরের মানুষের। আমি দেখেছি যে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প যেটি করা হয়েছে সেটা নদী ভাঙনে প্রায় কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ আজ বা কালকের মধ্যেই ধারণা করছে এলাকাবাসী যে নদীতে বিলীন হতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের সঙ্গে। তিনি বলেছেন যে আমরা জেলা প্রশাসন থেকে সিদ্ধান্ত নিয়েছি আজকের দিন পর্যন্ত অপেক্ষা করবে যে ওইটাকে কোনোভাবেই টিকানো যায় কিনা, যদি না যায় সেক্ষেত্রে হয়তো ওই আশ্রয়ণ প্রকল্প যতগুলো ঘর বাড়ি ওই ডিগ্রিচরে রয়েছে সেগুলো সরিয়ে অন্যত্র নেবে এবং সেখানে যারা বসতি আছে তাদেরকে অন্য কোথাও পুনর্বাসনের প্রক্রিয়া করবে এমনটি বলেছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেনের সঙ্গে। তিনি বলেছেন যে পানি বৃদ্ধির এই ধারাবাহিকতা আগামী 5 দিন নাগাদ চলবে। 5 দিন পরে 2 দিন পানি স্থির থাকবে, তার পরবর্তীতে কি হবে সেটা পরবর্তী মেসেজ আমাদের দেবে এমনটি বলেছেন। তো গত 24 ঘন্টায় ফরিদপুরে পদ্মা নদীর পানি 11 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে 7.85 সেন্টিমিটার দিয়ে। যদিও বিভাগসীমা অতিক্রম করেনি, তবে আরিয়াল খান নদীর কিন্তু পানি বিভাগসীমা অতিক্রম করেছে আরো প্রায় 5-7 দিন আগে। সেই আরিয়াল খান নদের যে লেভেল পানি সেটা পানি উন্নয়ন বোর্ড যেটা আমাদেরকে বলেছেন যে আরিয়াল খাতে বর্তমানে পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু নদী বা নদীর পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে স্বাভাবিকভাবে সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে। অন্যদিকে এই পানি বৃদ্ধির ফলে কিন্তু মধুমতি, পদ্মা এবং আরিয়াল খান 3টা নদীতেই কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং বেশ ভালোই ভাঙছে এমনটি আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে। তবে ভাঙন প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী আছেন তিনি বলেছেন যে যেসব অঞ্চলে মানুষের জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হতো সেখানে আমরা সরকারিভাবে জরুরি ভিত্তিতে জিও ব্যাগে বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং করার চেষ্টা করছি, যতটা সম্ভব তাদেরকে সম্পদ রক্ষা করা যাবে, রাষ্ট্রীয় সম্পদ ক্ষয়ক্ষতি থেকে নিরূপণ করা যায় এমনটি বলছেন। তো আপনাকে বলে রাখতে চাই যে ফরিদপুরের দেশের মধ্য অঞ্চল হওয়ার কারণে মূলত এখন কিন্তু নতুন করে পানি ঢুকছে এবং মানুষের মধ্যে চরাঞ্চলে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এই পানি বৃদ্ধির ফলে। তো এটি ছিল ফরিদপুরের পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। ফরিদপুরে বাড়ছে পদ্মা নদীর পানি, প্লাবিত হয়েছে বেশ কয়েকটি নিম্নাঞ্চলে। বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মফিজুর রহমান শিপন। উজানের ঢল ও টানা বৃষ্টিতে পদ্মা ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, এতে প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। সকাল থেকে বিপদসীমা ছুঁই তিস্তার পানি। বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার অন্তত 16টি গ্রামের 5,000 পরিবার। এদিকে চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী সদর উপজেলার 5 ইউনিয়নের 11,000 পরিবার। তলিয়ে গেছে 500 হেক্টর ফসলি জমি। এছাড়া বন্যার পানি ঢুকে পড়েছে 6টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতে ব্যাহত হচ্ছে পাঠদান। সাম্প্রতিক উজান থেকে নেমে আসা পানি এবং মৌসুমী বৃষ্টিপাতের ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা এবং এর অববাহিকা অঞ্চলে বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে গেছে। পানি অলমোস্ট স্টেবলের দিকে। আশা করছি আগামী 2-1 দিন স্টেবল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। এই পর্যায়ে যদি এটা থেকে থাকে তাহলে নতুন এলাকায় নতুন করে বন্যার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম এবং আস্তে আস্তে পানি কমবে, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আর একটু ভালোর দিকে যাবে। গত 11 বছরে চট্টগ্রাম বন্দরে মোট 46টি কন্টেইনারে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি মিলেছে। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী কোনো কন্টেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত হলে উৎস বা রপ্তানিকারক দেশে তা ফেরত পাঠানোর নিয়ম, কিন্তু নানা জটিলতায় হাতে গোনা 2-1টি ছাড়া অধিকাংশ কন্টেইনারই ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পদার্থ সংরক্ষণ করতে হচ্ছে সাভারে কেন্দ্রীয় তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষণাগারে, যা অনেক জটিল ও ব্যয়বহুল এবং আণবিক শক্তি কমিশনের জন্য বোঝাস্বরূপ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সহায়তায় চট্টগ্রাম বন্দরে প্রথম তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্র স্থাপন হয় 2011 সালে। এরপর গত 11 বছরে আমদানি ও রফতানি মিলে 46টি কন্টেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত হয়েছে। এর মধ্যে বেশ কিছুতে ছিল উচ্চমাত্রার শক্তিশালী আইসোটোপ, যা পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দেশে প্রথম তেজস্ক্রিয় পদার্থ ধরা পড়ে 2014 সালে। ভারতের রফতানির জন্য পাঠানো স্টেনলেস স্টিলের স্ক্র্যাপ কলম্বো বন্দরে পাঠানোর পর তেজস্ক্রিয়তা শনাক্ত হলে সেখান থেকেই কন্টেনারটি ফেরত পাঠানো হয় চট্টগ্রাম বন্দরে। 2023 সালে প্রতি ঘন্টায় 2,80,000 মাইক্রোসিয়েভার্টস মাত্রার
আরও একটি শক্তিশালী তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত করে চট্টগ্রাম কাস্টমস হাউজের রেডিয়েশন ডিটেকশন স্ক্যানার। গত এক বছরে এমন কয়েকটি কন্টেইনারে ধরা পড়েছে তেজস্ক্রিয়তা। সবশেষ গত 6ই আগস্ট ব্রাজিল থেকে আসা একটি ধাতব স্ক্র্যাপের কন্টেইনারে শনাক্ত হয় তেজস্ক্রিয় পদার্থ। আন্তর্জাতিক আইনে আমদানি হওয়া পণ্যে তেজস্ক্রিয়তা মিললে উৎস দেশে ফেরত পাঠানোর নিয়ম। চট্টগ্রাম কাস্টমস হাউজের তথ্য মতে দু একটি ছাড়া নানা জটিলতায় বাকি তেজস্ক্রিয় দূষণযুক্ত পণ্য ফেরত পাঠানো যায়নি। ফলে এসব তেজস্ক্রিয় পদার্থ নিষ্পত্তির জন্য আমদানিকারককে বহন করতে হচ্ছে বিপুল অঙ্কের অর্থ। আর ধ্বংস সম্ভব না হওয়ায় নিরাপদে সংরক্ষণে পরমাণু শক্তি কমিশনকেও পোহাতে হচ্ছে নানা ঝক্কি ঝামেলা। অ্যাটমিক এনার্জি কমিশন যে আইএনএসটি এটাকে ডিসপোজের জন্য ওখানে নিয়ে যায় এবং ওখানে শিল্ডিং করে দীর্ঘ বছর 200, 300, 400 বছরের জন্য ওটা ওখানে যে শিল্ডিং করে ডিসপোজের উদ্দেশ্যে যে রাখতে হয়, এটা ওনাদের জন্য একটা বার্ডেন হয়ে যায়। আর আমাদের দেশের যে ইম্পোর্টাররা ইম্পোর্ট করে তাদেরও এখানে ডিসপোজ চার্জ দিতে হয়, এটাও একটু তাদের কস্ট বেড়ে যায়। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষণ করাটাও জটিল প্রক্রিয়া। পরমাণু বিজ্ঞানীরা বলছেন আমদানি নীতিতে খাদ্যপণ্যের তেজস্ক্রিয়তা শনাক্ত হলে উৎস দেশে ফেরত পাঠানোর নিয়ম থাকলেও শিল্পপণ্যের তেজস্ক্রিয়তার বিষয়ে সুনির্দিষ্ট নীতি নেই। ফলে এই সুযোগে রফতানিকারক বা সংশ্লিষ্ট দেশ অনেক সময় পার পেয়ে যায়। যে কোনো পণ্য যে দেশ থেকে এটা সূর্যকে এটা ফেরত যাবে, কেন পাঠানো এর আগে হয় নাই সেটা হয়তো এটাই ওনারা ক্লিয়ারলি কোনো আইন ওনাদের হাতে বা নীতিমালা ওনাদের হাতে নাই, কিন্তু ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী যে দেশ থেকে আসছে ওই দেশে ফেরত যাওয়ার কথা। রেগুলেটরি অথরিটি সবসময় নিয়ম হচ্ছে ওনাদের অ্যাক্ট অনুযায়ী যে কোনো রেডিওঅ্যাক্টিভ প্রোডাক্ট আসলে এটা রিএক্সপোর্ট করতে হয়, এবং ওনারা প্রথম পত্রটা যেটা দেন ওইটাই বলেন যে এটা রিএক্সপোর্ট করার জন্য। কিন্তু ওই যে বললাম অনেক জটিলতার কারণে সেটা আর সম্ভবপর হয়ে ওঠে না। তো এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি মনে করি এটা আসলে আমাদের কাস্টমসের তরফ থেকে না, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন এবং রেগুলেটরি অথরিটির মাধ্যমে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মাধ্যমে এটা হয়তো ওনারা ওখানে বলতে পারেন। এটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি চাইলে এটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে পারেন। তেজস্ক্রিয় দূষণ থেকে বন্ধ্যাত্ব, বিকলাঙ্গ সন্তান জন্ম, মানসিক বৈকল্য, ক্যান্সার সহ হতে পারে নানা রোগ। সবশেষ ব্রাজিল থেকে আসা ধাতব পণ্যে তেজস্ক্রিয়তা পাওয়ার বিষয়ে যোগাযোগ করা হলে পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা জানান পুরো বিষয়ে বিস্তারিত জানার পর আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। খুলনা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট সহ নানা সমস্যার কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সরকারি খামার দখল করে আবাসিক হল ঘোষণা করা কোনো নিয়মতান্ত্রিক উপায় নয়। তবে একসঙ্গে অনেক শিক্ষার্থী কোনো পন্থা বেছে নিলে প্রশাসনের কিছু করার থাকে না বলেও জানান তারা। এছাড়া জায়গা দখলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেছে মৎস্য বীজ উৎপাদন খামার কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবি সরকারি এই খামারটি বিশ্ববিদ্যালয়ের গলার কাটায় পরিণত হয়েছে। তরিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়তন ১০৫ একর, যেখানে ৭,০০০-এর বেশি শিক্ষার্থীর জন্য হল রয়েছে মাত্র ৫টি। সেখানে আবাসন সুবিধা পান মাত্র ৩০% শিক্ষার্থী। এই সংকট নিরসন সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের দাবি দীর্ঘদিন ধরেই চলছে। একাধিকবার জানানো হয়েছে কর্তৃপক্ষকেও। বিশ্ববিদ্যালয়ের সীমানার ভিতরে 10.35 একরের মৎস্য বীজ উৎপাদন খামার অবস্থিত, যা আবাসন সংকট নিরসন, গবেষণার সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে সবথেকে বড় বাধা বলছেন শিক্ষার্থীরা। এছাড়া 3 দিক থেকে ঘেরা এই জমি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাও বিঘ্ন হচ্ছে দাবি শিক্ষার্থীদের। আমাদের হলের সংকট, গবেষণার সংকট, তার থেকে বড় কথা এই যে দেখেন এটা অনিরাপদ অবস্থায় থাকে। আমাদের এই প্রাচীর টপকে আমাদের ওইখানে বিভিন্ন কার্যক্রম ঘটায় দুর্বৃত্তরা। তো আমাদের নিরাপত্তাহীনতার কারণে আমরা এটা চেয়েছিলাম। শিক্ষা মন্ত্রণালয় এবং মৎস্য মন্ত্রণালয় দুইটা মন্ত্রণালয় বসে বৈঠক করা হয়, পরবর্তীতে তারা দিতে অস্বীকৃতি জানায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জমির পরিমাণ খুবই কম, তো যার প্রেক্ষিতে আমরা একটা দাবি দিছিলাম যে যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান, আমরাও একটা সরকারি প্রতিষ্ঠান, তো যাতে করে এই জমিটা যদি আমাদের দেওয়া হয় তাহলে আমাদের ভূমির অভাবটা কিছুটা হলেও কমবে।
সংকটের বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক বলছেন, জায়গা দখল করে হল ঘোষণা করা কোনো নিয়মতান্ত্রিক উপায় নয়। তবে একসঙ্গে অনেক শিক্ষার্থী কোনো পন্থা বেছে নিলে প্রশাসনের কিছু করার থাকে না। খুলনা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট অত্যন্ত প্রকট। ছাত্রদের দাবি একেবারেই যৌক্তিক, কারণ মাত্র 34% শিক্ষার্থী আমাদের আবাসন ব্যবস্থার মধ্যে থাকে। নিয়মতান্ত্রিক উপায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত নভেম্বর মাস থেকে এটি নিয়ে কাজ করছে মন্ত্রণালয় পর্যায়ে, কিন্তু ফলাফল আসে নাই। আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা জানেন, যে এই প্রেক্ষাপটে এরকমের একটা 2000 ছাত্রের যখন মিছিল বের হয়, সেখানে কিছু করার থাকে না। মৎস্যবীজ উৎপাদন খামারের জায়গা দখল করে বেশ কিছু ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে খামার কর্তৃপক্ষ বলছে, দখলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছু ছাত্রছাত্রী ওপরে গিয়ে আমাদের ব্যানারটাকে ছিঁড়ে ফেলছে এবং আমাদের যে ওপরে যে আবাসিক ভবনগুলো আছে ওইগুলোকে ওখানে কিছু ছাত্রছাত্রী গিয়ে অবস্থান করছে এবং দখল করছে। কিছু ছাত্রছাত্রী দেখলাম আপনার ছিপ নিয়ে এসে আমাদের পুকুরে আপনার মাছ ধরছে, যেটা সম্পূর্ণ সরকারি একটা সম্পদ। এটা ক্ষতি সাধন হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের সাথে আমি কথা বলেছি এবং টোটাল ঘটনাটা লিখিত আকারে এটা আমরা আমাদের মহাপরিচালক বরাবর প্রেরণ করেছি এবং সেইটার কপি হিসাবে এখানে আমরা যে সেনা ক্যাম্প এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার সবাইকে আমরা অবহিত করেছি। এখন হলো পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। খুলনা সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী এলাকায় 1959 সালে গড়ে ওঠে মৎস্য বীজ উৎপাদন খামার। এখানে মৎস্য গবেষণার 10টি পুকুর, হ্যাচারি, প্রশিক্ষণ ভবন ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এবং অফিসার আবাসিক ভবন রয়েছে। তরিকুল ইসলাম, এখন খুলনা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন এলাকায় রেল ক্রসিং অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে উল্লাপাড়া রেল স্টেশন এলাকা থেকে যুক্ত আছেন রিফাত রহমান। রিফাত, জানাবেন শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন আর কতগুলো ট্রেন আটকা পড়েছে স্টেশনে? স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল 9টা থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের যে রেলপথটি রয়েছে, সেই রেলপথের উল্লাপাড়া স্টেশনের পাশে রেল ক্রসিং এ অবস্থান নিয়ে তারা রেলপথ অবরোধ করে রেখেছে, যে কারণে আসলে ঢাকার সাথে যে উত্তরবঙ্গের যে রেল যোগাযোগ সেটি 9টা থেকে বন্ধ রয়েছে। প্রায় 2 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। তারা এই রেলপথে অবস্থান নিয়ে তারা অবরোধ করে রেখেছে, যে কারণে এই যে ঢাকার সাথে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাশাপাশি দক্ষিণাঞ্চলের খুলনার রেল যোগাযোগও কিন্তু বন্ধ রয়েছে। আমি স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি। উল্লাপাড়া যিনি স্টেশন মাস্টার রয়েছে তিনি জানিয়েছেন যে এই রেল অবরোধের কারণে সিরাজগঞ্জের যে জামতল স্টেশন রয়েছে, এই স্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী যে ধূমকেতু এক্সপ্রেস রয়েছে সেই ট্রেনটি আটকা পড়ে রয়েছে। পাশাপাশি রাজশাহী থেকে ছেড়ে আসা যে সিল সিটি এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি উল্লাপাড়ার যে লাহিড়ী মোহনপুর স্টেশন রয়েছে সেই স্টেশনে কিন্তু অবস্থান করছে। এছাড়াও এই সময় কিন্তু 2 থেকে 3টি আরো ট্রেন রয়েছে, যে ট্রেনগুলো এই অবরোধের কারণে কিন্তু আটকা পড়ে রয়েছে। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের দীর্ঘ 9 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস পাননি। প্রায় 9 বার কিন্তু তাদের যে ডিটিপি সেটি সংশোধন করে 9,200 কোটি টাকার ডিটিপি সংশোধন করতে 519 কোটি টাকার ডিটিপি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠানো হয় এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সেই ডিপিপি অনুমোদন করে একনেকে পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত একনেকে কেন এই ডিপিপি অনুমোদন হয়নি সেই কারণ কিন্তু তারা জানতে চাচ্ছে। পাশাপাশি তারা যেটি বলছে যে দ্রুত তাদের যে এই ডিপিপি অনুমোদন করে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে স্থায়ী ক্যাম্পাস রয়েছে সেটি বাস্তবায়নের তারা দাবি জানাচ্ছেন, যে কারণে তারা গত মাসের 26 তারিখ থেকে কিন্তু বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করছে। বিশেষ করে আমরা দেখেছি যে বগুড়া থেকে যে নগরবাড়ি মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক তারা বেশ কয়েকবার অবরোধ করেছে। গত 3 দিন আগেও কিন্তু তারা ঢাকা থেকে যে উত্তরবঙ্গ মহাসড়ক রয়েছে সেই মহাসড়ককে অবরোধ করেছে এবং আজ কিন্তু তারা এই উত্তরবঙ্গের যে রেলপথটি রয়েছে সেই রেলপথটি অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। তারা যেটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেটি যদি তারা দাবি দেওয়া পূরণ না হয় সেক্ষেত্রে তাদের যে এই কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। তবে শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত তারা কখন নাগাদ এই
অবরোধ কর্মসূচি তুলে নেবেন সে কথা কিন্তু আমাদেরকে বলেননি। তারা বলছেন যে তাদের দাবি দেওয়া না মানা হলে তাদের কর্মসূচি চলবে। তো উজ্জ্বল, রেলপথ অবরোধ কর্মসূচির এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশনের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রিফাত রহমান। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনা দেশব্যাপী আলোড়ন তুললেও জড়িতদের খুঁজে বের করতে নেই প্রশাসনিক উদ্যোগ। বিষয়টি নিয়ে এখনও ভাবনাতেই আটকে রয়েছে প্রশাসন। তাদের দায়সারা বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি তুলেছেন পরিবেশ কর্মীরা। এদিকে রাজনৈতিক দলের নেতাদের দাবি, পাথর তোলার কর্মযজ্ঞে তাদের কোনো সম্পৃক্ততা নেই। গুলজার আহমেদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন অনিল পাল। গত কয়েকদিনে সিলেটের সাদা পাথর এলাকায় লুট হয়েছে শত কোটি টাকার খনিজ সম্পদ। তবে এবারই প্রথম নয়, এর আগেও জাফলং, বিছানাকান্দি, লুভাছড়া সহ বিভিন্ন পাথর কোয়ারি ও পর্যটন এলাকায় ঘটেছে লুটের ঘটনা। আর সবসময় এসব ঘটনায় অভিযোগ ওঠে রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ের ঘটনায় চাঁদাবাজি, দখলবাজি ও দলের নীতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি শাহাবুদ্দিন এবং 2024 সালের 14 অক্টোবর সরকারি সম্পদ পাথর ও বালু লুটের অভিযোগের প্রেক্ষিতে সিলেট জেলার সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানকে সকল পদ থেকে সাময়িকভাবে স্থগিত করে বিএনপি। পাথর লুটের পেছনে রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি প্রভাবশালী কিছু মহলের সংশ্লিষ্টতার ইঙ্গিত মিললেও স্থানীয় রাজনীতিবিদরা বলছেন এতে দলীয় কোনো সম্পৃক্ততা নেই। আমাদের কোনো লোকজন এটার সাথে সংশ্লিষ্ট হওয়ার প্রশ্নই উঠে না। যদি কেউ নাম ভাঙিয়ে এরকম করে থাকে, আমরা বলবো যে এদেরকে প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয়। আমরা তাদের পক্ষে কোনোই অবস্থান নিব না, বরঞ্চ তাদেরকে যারাই নাম বলছে তাদেরকে অ্যারেস্ট করার ব্যাপারে আমরা প্রশাসনকে সহায়তা করব। পাথর লুণ্ঠনের সাথে অথবা ভাগ বাটোয়ারার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন, আমাদের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে, আমাদের দেশ বাঁচানোর স্বার্থে, আমাদের পর্যটন শিল্পকে রক্ষার স্বার্থে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এখন সময়ের দাবি। সে যে দলেরই হোক, যত প্রভাবশালী হোক। এত বড় ঘটনার পরেও প্রশাসনিক কোনো তদন্ত কমিটি গঠন না হওয়ায় হতাশ পরিবেশ কর্মীরা। তাদের দাবি, নিরপেক্ষ কমিটি গঠন করে দ্রুত আইনের আওতায় আনতে হবে অপরাধীদের। এখানে তো শত সহস্র কোটি টাকার পাথর লুণ্ঠন হয়েছে। সেই পাথর লুণ্ঠনের টাকা বিভিন্ন পর্যায়ে পৌঁছে গেছে এবং স্থানীয় প্রশাসন সেই টাকার বাটোয়ারা পেয়েছে। না হলে তারা কেন তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা কেন পালন করেনি? একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করে এখানে কার যোগসারজ আছে, কার দ্বারা এই সদাপত্তর ধ্বংস হচ্ছে, কার দ্বারা এই সুন্দর পর্যটকদের স্থানকে নষ্ট করা হচ্ছে, সব বেরিয়ে আসবে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ব্যর্থ এমন অভিযোগের তীর যে প্রশাসনের দিকে, সেই জেলা প্রশাসন বলছে সাম্প্রতিক সময়ের ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধে নতুন করে ভাবছেন তারা। বর্তমানে যে অবস্থাটা উদ্ভূত হয়েছে সেটা নিয়ে পর্যালোচনা করে আমাদের নতুন করে কিছু করার আছে কিনা এটা আমরা নির্ধারণ করব। সেজন্য আগামীকালকে একটা সভা আহ্বান করা হয়েছে। সেখান থেকে আমরা আশা করি যে আমরা নতুনভাবে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করবো এবং সেগুলো বাস্তবায়ন করলে এটা পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে আশা করা যায়। মাঠ প্রশাসনের যখন এমন অবস্থা, তখন পর্যটন স্থান ধ্বংস হওয়ায় ক্ষোভ আর হতাশার কথা জানালেন পর্যটকরা। সুন্দর ছিল, কিন্তু এখন এসে ওই সাদাটা নাই, এখন সাদা পাথর আস্তে আস্তে নাম হয়ে যাবে কালো পাথর। তাছাড়া আর আমাদের উপর নাই। আসলে আমরাই চোর, আমাদের সামনে থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। অনেক পাথর ছিল, এখন কিছু নাই, দেখেন না, সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। দেশের সম্পদ ওরা নিয়ে যাচ্ছে। প্রশাসন যদি এটার উপরে গুরুত্বপূর্ণ সহকারে দেখে, তাহলে এই সাদা পাথর ঐতিহ্যটা বালা থাকবে না, নষ্ট হয়ে যাব। পাথর লুটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এখনও কেন নীরব প্রশাসন, সে প্রশ্নের উত্তর জানতে চান পর্যটকরা। গুলজার আহমেদ, এখন সিলেট। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করা, নিম্নমানের সামগ্রীর ব্যবহার এবং কাজের মান সন্তোষজনক না হওয়ায় কুমিল্লায় 40 ঠিকাদারি প্রতিষ্ঠানকে 3 কোটি টাকারও বেশি জরিমানা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। শুধু আর্থিক জরিমানা নয়, অপরাধ বিবেচনায় শাস্তি হিসেবে চলমান কাজ বাতিল এবং কালো তালিকাভুক্ত করা হয়েছে প্রতিষ্ঠানের লাইসেন্স। এলজিডি বলছে এর মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং কাজের গুণগত মান
নিশ্চিত করা সম্ভব। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। কুমিল্লা কোটবাড়ির রাজারখোলা থেকে শ্রীবিদ্যা হয়ে বড় ধর্মপুর সড়ক 8.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি সংস্কারে যৌথভাবে কাজ করছেন মদিনা কনস্ট্রাকশন ও ল্যান্ডমার্ক বিল্ডার্স নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সংস্কার কাজে 5 বছর পার হলেও এখনও সুফল পায়নি স্থানীয়রা। উল্টো ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে সড়ক জুড়ে খানাখন্দ আর গর্তে ভোগান্তির মাত্রা বেড়েছে, যার কারণে ওই দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে 13,56,000 টাকা। অর্ধেক ফাতর ডালাইছে, 5 তারিখ পর কাজ বন্ধ ছিল। ইদানিং আর 2 মাস আগে তারা ফাতর ডালাই দিয়ে গেছে, এখন আবার 20 টাকা ভেঙে দিতেছে। ওই সামনে ব্রিজ এটা ভেঙে গেছে। গোষ্ঠী সকল নিয়ে খাইয়া আমরা পাবলিক যারা আছি তারা আমরা বিপদ গড়াই দিয়ে যায়। এমনিভাবে কুমিল্লায় আর্থিক জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 40টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করা, নিম্নমানের সামগ্রীর ব্যবহার ও কাজের মান সন্তোষজনক না হওয়ায় ওই সকল প্রতিষ্ঠানকে 3,13,00,000 টাকা জরিমানা করেছে এলজিইডি। বিশ্লেষকরা মনে করেন, উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও সংশ্লিষ্ট দপ্তর নিয়ন্ত্রণের কারণে ও অপেশাদার ঠিকাদারদের দৌরাত্ম্যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে জেলা জুড়ে এমন অনিয়ম। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় এসব উন্নয়ন প্রতিষ্ঠান পরিণত হয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠানে। জনগণের দুর্ভোগ ও ভোগান্তি লাঘব করতে হলে পুরনো এই ব্যবস্থাপনাকে নতুন করে ঢেলে সাজানোর দাবি সচেতন নাগরিক সমাজের। আর এলজিডি কর্তৃপক্ষ বলছে, শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও কাজের গুণগত মান নিশ্চিত করা। এই উন্নয়ন প্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে, আর যারা ঠিকাদারি করে কিংবা উন্নয়ন কাজের নামে যারা এরকম তালিকাভুক্ত লোক, তারা একটি দলীয় ব্যবসা হিসাবে সেটাকে পরিণত করেছে। আমরা এই দীর্ঘদিনের এই বিড়ম্বনা এবং আমাদের এই কষ্টের এবং দুর্ভোগের জায়গাটা যদি নিরসন করতে চাই, পুরো ব্যবস্থাটাকে নতুন করে দেখতে হবে, সাজাতে হবে। সরকার আপনাকে টাকা দিচ্ছে সুফলের জন্য, আপনি কাজ করবেন, মানুষের জন্য উপকার পাবে। এখন আপনি কাজটা না করে আপনি নিজে নিয়ে রাখতেছেন, মানুষের ক্ষতি করতেছেন, সেক্ষেত্রে তো পেনাল্টি হবে। আমি মনে হয় পেনাল্টি চেয়ে আরো বেশি কিছু হওয়া উচিত। জনদুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়ন কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান গুণগত মান বজায় রাখার পাশাপাশি এবং নির্দিষ্ট সময়ে কাজ শেষ করবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহল ও স্থানীয় বাসিন্দাদের। মাসুদ আলম, এখন, কুমিল্লা। প্রায় 4 মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। চাল আমদানির ফলে বন্দরে ব্যবসায়ীদের পাশাপাশি কাজে গতি ফিরেছে শ্রমিকদের। ওই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত আছেন সোহেল রানা। সোহেল, জানাবেন বন্দর দিয়ে কি পরিমাণ চাল আমদানি হয়েছে? উজ্জ্বল, প্রায় 4 মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে গতকাল চাল আমদানি শুরু হয়েছে এবং প্রথম দিন বিকেল 5:30টার দিকে প্রায় 3টি ট্রাকে 126 টনের মতন চাল আমদানি হয়েছে বন্দর দিয়ে। এবং এই চাল আমদানির শুরুর মধ্য দিয়ে কিন্তু বন্দরে যারা ব্যবসায়ী রয়েছেন এবং শ্রমিক রয়েছেন তাদের মধ্যে একটা কর্মপ্রাণ চাঞ্চল্যতা সেটি কিন্তু ফিরে আসতে শুরু করেছে। কারণ এই বন্দরটি কিন্তু নির্দিষ্ট কিছু আমদানি কিন্তু পণ্যের উপর নির্ভরশীল থাকবার কারণে কিছুদিন আগে মুখ থুবড়ে পড়েছিল, সেটি কিন্তু এখন ফিরে আসার একটা সুযোগ কিন্তু এই ব্যবসায়ী এবং শ্রমিকরা দেখছেন। কারণ মূলত চাল যখন আমদানিটা শুরু হয়েছে, এখন চাল কিন্তু প্রতিদিন প্রায় 50 থেকে 60 ট্রাক করে চাল আমদানি এই বন্দর দিয়ে হবে এবং এত পরিমাণ চাল আমদানি হবে যার কারণে যারা শ্রমিক রয়েছেন তাদের যে কাজের গতি সেটি ফিরবে এবং যারা বন্দর ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যের গতি সেটি কিন্তু ফিরবে। এবং আমি আপনাকে একটু তথ্য জানিয়ে দিতে চাই যে উজ্জ্বল, গতকাল পর্যন্ত প্রায় 28 জন আমদানিকারক প্রায় 50,000 মেট্রিক টনের মতো চাল আমদানির যে আইপি ইম্পোর্ট পারমিট সেটি কিন্তু পেয়েছে এবং তারা কিন্তু এখন এলসি খুলবার পরে কিন্তু ভারত থেকে চালগুলো আমদানি করবেন এবং এই আমদানিকৃত চালগুলো যখন বন্দরে প্রবেশ করবে তখন বাজারে যে চালের ঊর্ধ্বগতি সেটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবেন এবং সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারাও কিছুটা স্বস্তি বোধ করবেন। কারণ এই চালগুলো কিন্তু আমদানি নির্ভরশীলতার কারণে কিন্তু দাম উঠানামা করে থাকে, যেটি বিশেষ করে ব্যবসায়ীরা বলছেন। তবে আরেকটি সমস্যায় ব্যবসায়ীরা ভুগছেন সেটি আমি আপনাকে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে আগের যে 62% শুল্ক সেটি কিন্তু এখনো সার্ভারে রয়েছে, যার কারণে
কালকের যে চাল আমদানিকৃত চালটি রয়েছে সেটি কিন্তু ব্যবসায়ীরা চাইলেও ছাড়করণ করতে পারছে না, কারণ তাদেরকে 62% শুল্ক দিয়ে সেটি ছাড়করণ করতে হবে। কিন্তু সরকার এটি শুল্ক কমিয়ে দিয়েছে, সেই কম শুল্কে ছাড়করণের জন্য এখনো যেহেতু সার্ভারটি আপডেট দেওয়া হয়নি, তাই কর্তৃপক্ষের কাছে তারা দৃষ্টি আকর্ষণ করেছে দ্রুত সময়ের মধ্যে সার্ভারটি আপডেট দিলে তারা কিন্তু এই আমদানিকৃত যে চাল আছে সেটি কিন্তু আমদানি করে দ্রুত ছাড়করণ করে বাজারজাতকরণ করতে পারবেন বলে তারা কিন্তু আমাকে জানিয়েছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে বন্দরে যারা আমদানিকারক রয়েছেন তারা যে পরিমাণ চাল আমদানি করবেন এবং এই আমদানিকৃত চালগুলো কি পরিমাণ বাজারজাত করলেন, কিভাবে বিক্রি করলেন, সেটির কিন্তু তালিকা খাদ্য যে অধিদপ্তর রয়েছে সেখানে কিন্তু জমা দিতে হবে এবং এতে করে বাজারের যে চালের সিন্ডিকেটের নিয়ন্ত্রণ সেটি কিন্তু ধরা থাকবে এবং এটি কিন্তু কখনোই সিন্ডিকেট তৈরি করার সুযোগ থাকবে না। সব মিলিয়ে বলা চলে উজ্জ্বল যে চালের আমদানিটা বাড়লে দামে নিয়ন্ত্রণ ফিরবে এবং বন্দরের যে কর্মপ্রাঞ্চলতা সেটি কিন্তু ফিরে আসবে উজ্জ্বল। টাঙ্গাইলের বাজারে বেড়েছে ডিম ও মুরগির দাম। প্রতি হালি ডিমের দাম বেড়েছে 6 থেকে 8 টাকা পর্যন্ত। এছাড়া ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 টাকা থেকে 40 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে টাঙ্গাইলের পার্ক বাজার থেকে যুক্ত আছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন বাজারে ডিম ও মুরগি কত দামে বিক্রি হচ্ছে? লেয়ার এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে। তারা বলছেন যে সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 40 টাকা পর্যন্ত। আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। এছাড়াও ব্রয়লার মুরগির দাম বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। আর এছাড়াও যারা ডিম ব্যবসায়ী রয়েছেন তারা বলেছেন যে ডিমের দাম প্রতি হালিতে বেড়ে 45 থেকে 48 টাকা হালিতে বিক্রি হচ্ছে। তারা বলছেন যে বাজারে ডিম এবং মুরগির সরবরাহ কম রয়েছে, তবে চাহিদা বেশি রয়েছে। এই চাহিদা বেশি থাকার কারণেই এই দাম বেড়েছে। আর ব্যবসায়ী এবং খামারি যারা রয়েছেন তারা বলছেন যে এই খাদ্যের দাম এবং মেডিসিনের দাম না কমার কারণে ডিম এবং মুরগির দাম বাড়লেও তাদের তেমন খুব একটা লাভ হচ্ছে না। তারা বলছেন যে মুরগির দাম যতটা বেড়েছে তবে উৎপাদন খরচ ততটা কমে নেই, আর এ কারণেই তাদের খুব একটা লাভ হচ্ছে না। তারা তবে এই সব বাজারে যে দামে বিক্রি হচ্ছে এর চেয়েও একটু বেশি দামে বিক্রি হচ্ছে প্রান্তিক পর্যায়ে। আমরা প্রান্তিক পর্যায়ে খোঁজ নিয়েছি। প্রান্তিক পর্যায়ের যে মনোহারি বা যে দোকানগুলো রয়েছে সেগুলোতে 55 থেকে 60 টাকা হালি দরে মুরগির ডিম বিক্রি হচ্ছে। এছাড়াও এই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রান্তিক পর্যায়ে 170 থেকে 180 টাকা কেজি দরে। যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে শহরের বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হয় এই একইভাবে যদি প্রান্তিক পর্যায়ের যে সমস্ত দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে যদি অভিযান পরিচালনা করা হতো তাহলে এই প্রান্তিক পর্যায়ের মানুষ যারা রয়েছেন বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ তারাও ন্যায্য দামে তারা পণ্য কিনতে পারতো। আর এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এসব দোকানে একদিন প্রায় 30 থেকে 40, কোনো দোকানে অর্ধ লাখ টাকার বাণিজ্য হয়ে থাকে। আর এছাড়াও এই টাঙ্গাইলের বাজারগুলোতে টাঙ্গাইলের কালীহাতি, সখীপুর, ঘাটাইল, মধুপুর সহ অন্যান্য অঞ্চলে যে সমস্ত এলাকায় খামার রয়েছে সেই সমস্ত এলাকার মুরগির ডিম এই বাজারে আসে। আর যারা খামারি রয়েছেন তারা বলছেন যে এই খাদ্য এবং ঔষধের দাম না কমার কারণে কিন্তু তাদের দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে কারণে প্রান্তিক পর্যায়ের যারা খামারি রয়েছেন ব্রয়লার বা এই লেয়ার মুরগির খামারি তারা কিন্তু দেউলিয়া হওয়া অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বাদ দিয়ে দিয়েছেন। সেজন্য যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে যদি খাদ্য ও মেডিসিনের দাম কমানো হতো তাহলে প্রান্তিক পর্যায়ের যারা সাধারণ মানুষ রয়েছে নিম্ন আয়ের তারা যে এই অল্প দামে যে তারা এই আমিষের চাহিদা মিটিয়ে থাকে সেটি আরো কম দামে মেটাতে পারতো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে উজ্জ্বল টাঙ্গাইলের পার্ক বাজার থেকে মুরগি ও ডিমের দরদাম নিয়ে সবশেষ তথ্য। যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। ভরা মৌসুমেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ সহ সংকট রয়েছে। নদীর মাছের সপ্তাহ ব্যবধানে কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকায়। বিস্তারিত জানাতে ভোলার কিচেন মার্কেট থেকে যুক্ত আছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ইলিশ মাছের দাম কেন নিয়ন্ত্রণে আসছে না, আর বাজারে অন্যান্য মাছের কি দরদাম? ইলিশের ভরা মৌসুম চলছে। আমি সকালেও ভোলার চুলাচুলি মাছঘাটে অবস্থান করেছিলাম মেঘনার পাড়ে। সেখানে রূপালী ইলিশ তারা জালে পাচ্ছে না, এতে করে তারা একটা বিপাক করেছেন। শুধু রূপালী ইলিশ না, নদীর অন্যান্য যে সকল মাছ রয়েছে তাও কিন্তু তাদের জালে ধরা পড়ছে না বলে তারা বলছেন।
এই চিত্র কিন্তু যখনই ঘাটে দেখেছি, ঘাটে কিন্তু 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হতে দেখেছি আমরা 700 টাকা কেজি। কিন্তু এখন আমি রয়েছে ভোলার পৌরসভার শীতের মার্কেটে, এখানে কিন্তু ওই একই মাছ কিন্তু বিক্রি হচ্ছে 3000 থেকে 3100 টাকা, কোনো থেকে 3200 টাকা পর্যন্ত বিক্রি হবে কিন্তু আমরা দেখেছি আকাশে। এছাড়াও যে 700 থেকে 800 গ্রামের ইলিশ রয়েছে তাও কিন্তু তুলনামূলকভাবে দাম ঊর্ধ্বমুখী বলে আমরা দেখেছি। শুধু এই যে ইলিশের দাম ঊর্ধ্বমুখী তা কিন্তু নয়, এছাড়াও যে নদীর মাছ যে পরিমাণে কম হলেও কিন্তু নদীর অন্যান্য মাছ যেমন বেলে মাছ, বাটা মাছ, পাবদা মাছ সহ অন্যান্য যেই মাছ রয়েছে তারও কিন্তু তুলনামূলকভাবে দাম কিন্তু আকাশ ছোঁয়া বলে কিন্তু আমরা দেখেছি। এই নদীর মাছের দাম আকাশটা এর প্রভাব কিন্তু চাষের মাছের উপরে পড়েছে, কেননা নদীর মাছ সংকট থাকার কারণে কিন্তু যে ক্রেতারা রয়েছেন তারা চাষের মাছের দিকে ঢুকছেন। চাষের মাছেরও কিন্তু কেজি প্রতি 30 থেকে 40 টাকা, কোনো 50 টাকা বৃদ্ধিতে কিন্তু আমরা এখানে বিক্রি করতে দেখেছি। কেননা সপ্তাহখানেক আগেও কিন্তু এই বাজারে কিন্তু রুই মাছ বিক্রি হয়েছিল 300 থেকে 320 টাকায়। সেই একই মাছ কিন্তু আজকে এই বাজারে বিক্রি হচ্ছে 400 থেকে 550 টাকা। কাতল মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি করে। যে গরিবের মাছ হিসাবে যেটা খ্যাত যে পাঙ্গাস মাছ, সেই পাঙ্গাস মাছ এই বাজারে আজকে বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। কিন্তু কিছুদিন আগেও কিন্তু এই একই মাছ ছিল 180 টাকা কেজি দরে। এই নদীর মাছের সংকটের কারণে, ইলিশ না থাকার কারণে কিন্তু এই প্রভাব কিন্তু করেছে। এই পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত দিয়ে 23 জনকে পুশিন করেছে বিএসএফ। বুধবার ভোরে সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। বিজিবি জানায় আটককৃতদের মধ্যে 13 জন নারী, 9 জন পুরুষ ও 1 জন শিশু, যাদের সবাই সাতক্ষীরা, যশোর, নড়াইল, লালমনিরহাট জেলার বাসিন্দা। আটককৃতরা ভারতের বিভিন্ন এলাকায় কাজ করতেন। তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। ময়মনসিংহের তারাকান্দার মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিএস। নিজের মৎস্য খামারের একটি ছোট ঘরকে বানিয়েছে টর্চার সেল। সম্প্রতি সেখানে স্থানীয় 3 বাসিন্দাকে আটকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এছাড়া আছে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগও। এসব ঘটনা প্রকাশ্যে এলে 2 সহযোগী সহ গ্রেপ্তার করা হয় জিএসকে। হাওনা রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সায়েমা কুন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া 2টি ভিডিওতে দেখা যায় ছোট্ট একটি ঘরে 2 জন লোকের, একজন দাঁড়িয়ে একজন বসে আছেন মাটিতে। স্পিকারে গান বাজছে আর হাতে থাকা দেশীয় অস্ত্র ঘোরাচ্ছেন বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিএস। নিজে মারধর করছে, আবার ধরে আনা একজনকে দিয়ে আরেকজনকে মারধর করাচ্ছে। হাত জোর করে অনুনয় বিনয় করেও নির্যাতন থেকে রেহাই মিলছে না। এছাড়া তার টিকটক আইডিতেও রয়েছে অস্ত্রের মহড়ার অসংখ্য ভিডিও। তোমার খারাপ আচরণের পরেও আমি চুপচাপ বসে আছি, এর মানে বুঝা নিও তুমি ডেঞ্জার জোনে আছো। আমার পাশে যে টিনের ঘরটি রয়েছে, এই ঘরেই এলাকার নিরীহ সাধারণ মানুষকে ধরে এনে ছাত্রদল নেতা জিএস মারধর করত এবং অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে এখানে স্ট্যাম্পে সই রাখা হতো। বিভিন্ন অঙ্কের টাকা বসিয়ে তাদেরকে পরবর্তীতে সেই টাকা আদায় করত এবং কেউ সেই টাকা দিতে না চাইলে তাদেরকে এই ঘরে ধরে এনেই মারধর করত বলে অভিযোগ রয়েছে। টর্চার সেলে নির্যাতনের শিকার দিনমজুর 2 যুবক রয়েছেন আতঙ্কে। এখনো তারা করে ফিরছে সেই ভয়াবহ নির্যাতনের ট্রমা। আমার কাছে টাকা চাইছে, দেই না দেখা, বলছি না দেখা মারধর করছে, অনেক টর্চার করছে। আমরারই বায়ানচারি শুরু বায়ানচারি আমরারে মারাইছে, আমরারে ভিডিও করে এগুলা চাচ্ছে। এদিকে স্থানীয় মাঝিয়ালি বাজারে মূর্তিমান আতঙ্ক ছাত্রদল নেতা হিজবুল আলম জিএস। বাজারের প্রতিটি দোকানেই চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না দিলে মারধর ও দোকান বন্ধ করে দেয়া ছিল নিত্যদিনের ঘটনা। এছাড়া বন্ধ দোকান খোলায় করা হয় মারধরও। আছে প্রকাশ্যে মাদক সেবন ও ব্যবসার অভিযোগও। এখানে দোকানদারি করলে চাঁদা দেওয়া দোকানদারি করতে হইব। আমি কিছু না ভাই, আমি তো 5000 টাকা আমার দেওয়ার মতো সমর্থন আমি দিতে পারতাম না, এক কথাই শেষ। সে হচ্ছে এসে আমার উপর অতর্কিত হামলা করে, ধারালো অস্ত্র দিয়ে আমার এখানে আঘাত করে। এখানে আমি মেডিকেলে তারাকান্দা হাসপাতালে চিকিৎসা নেই এবং 3টা শিলাই আমার লাগে। পোলা বান্ডে টর্চারিং করতো, টর্চারিং করে পরে মনে করেন যে আপনার তারা টাকা দাবি করতো, 50,000 60,000 করে টাকা দাবি করতো। মানুষে অত্যাচার করে, এলাকাবাসী একেবারে অতিষ্ঠ। বিষয়টি জানাজানি হলে সোমবার জিএসের টর্চার সেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মারধরে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় 2 সহযোগী সহ ছাত্রদল নেতা জিএসকে। এছাড়া টিকটকে অস্ত্রের মহড়ার ভিডিওর বিষয়ে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ।
এই মামলায় আমরা প্রথমে 2 জনকে অ্যারেস্ট করি, পরবর্তীতে জিএসকেও আমরা অ্যারেস্ট করি। এই ঘটনার সত্যতা যে স্বীকার করেছে। আমরা স্থানীয়ভাবে তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগের তথ্য পেয়েছি বা শুনেছি এবং এই বিষয়ে আমাদের তদন্ত চলছে। এদিকে গ্রেপ্তারের পর জিএসকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদল। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। কিশোরগঞ্জের কটিয়াদীতে দিন দিন বাড়ছে লেবুর চাষ। একসময় শখের বশে উদ্যোক্ত চাষিরা গাছ লাগালেও এখন তা রূপান্তর হয়েছে বাণিজ্যিক চাষে। উপজেলার 50 বিঘার বেশি জমিতে চলছে লেবু চাষাবাদ। খরচ কম, লাভ বেশি হওয়ায় চাষিরা ঝুঁকছেন লেবু চাষে। মশুর কায়েস জানাচ্ছেন বিস্তারিত। কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার 5 নম্বর বরাদিয়া ওয়ার্ডে বিঘা বিঘা জমিতে হচ্ছে লেবুর চাষ। এসব বাগানে দোল খাচ্ছে কাঁচা পাকা লেবু। বরাদিয়া গ্রামের লেবু চাষি আমিনুল ইসলাম হারিস মিয়া প্রথমে শখের বশে নিজে খাওয়ার জন্য লেবু গাছ লাগালেও এখন করছেন বাণিজ্যিক চাষাবাদ। গত বছর রমজান মাস থেকে এখন পর্যন্ত লেবু বিক্রি করে লাভ করেছেন কয়েক লাখ টাকা। 3 বিঘা জমির মধ্যে ফলন আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে। রমজান মাস থেকে এই পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার মতন বিক্রি করেছে। শুধু বরাদিয়া গ্রামেই প্রায় 30 বিঘা জমিতে বছর জুড়ে লেবুর চাষাবাদ হচ্ছে। আমিনুল ইসলামের দেখা দেখি বহু কৃষক আর উদ্যোক্তা লেবু চাষ করে লাভবান হচ্ছেন। এটাতে আমরা উন্নত আছি। এই 20,000 টাকা পর্যন্ত কষ্ট হলে মনে লাখ 1.5 লাখ টাকা বিক্রি হয়। আমরা ওখানে পয়সার দরকার, যে কোনো সময় এটা বিক্রি করতে পারি। পাইকাররা ক্ষেত্রে আয়া আবার আমরা বাজার নেওয়া বেশি। অন্য ফসলের মোটামুটি এই ফসলটা পয়সার দিকটা বেশি। আমরা যেমন এটা একটু লাভবান দেখে আমরা লেবুটা বেশি করি। এই গ্রামের বেশিরভাগ মানুষ এই লেবু বাগানে লাভবান হয়ে মানে এই লেবু বাগান করার জন্য উদ্বুদ্ধ হয়েছে আর কি। লেবু চাষে নিয়মিত উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষকদের, আর পরামর্শের পাশাপাশি কৃষকরা যাতে লেবুর সঠিক দাম পায় তা নিয়েও কাজ করছে বলে জানান কৃষি বিভাগ। কৃষি বিভাগ ওনাদেরকে আমরা সবসময় মাঠ পর্যায়ে থেকে বাগানে নিয়মিত পরিচর্যার বিষয় এবং রোগবালাই এবং পোকামাকড় এই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। এবং কৃষকরা যে এই লেবু বাগান করে লাভ হচ্ছে, অন্য অন্য যে কৃষকরা আছেন তাদেরকে উদ্যুক্ত পরামর্শ দিয়ে লেবু চাষ করার জন্য কৃষকদেরকে কিভাবে উন্নত মানের লেবু উৎপাদন করা যায়, অধিক লেবু উৎপাদন করা যায় সেই সম্পর্কে সবসময় নিয়ে পরামর্শ প্রদান করে থাকি। তারপর এর ফলে দিন দিন লেবু উৎপাদন বাড়তেছে, আর কৃষকরা দামও ভালো পাচ্ছেন। বিশেষ করে এই গ্রামে অসময়ে লেবু উৎপাদন হয়, এই লেবুগুলির দাম অন্য সময়ের তুলনায় বেশি পায়। কিশোরগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি জমিতে লেবু চাষাবাদ হচ্ছে কটিয়াদী উপজেলায়। মশুর কায়েস, এখন কিশোরগঞ্জ। শেষ করবো এখন জনপদে, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। উজানের ঢল টানা বৃষ্টিতে পানি বাড়ছে পদ্মা ও তিস্তায়, প্লাবিত নিম্নাঞ্চল। ফরিদপুর চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী প্রায় 20,000 পরিবার। কন্টেইনার তেজস্ক্রিয় হলেও বেশিরভাগই রপ্তানিকারক দেশে ফেরত পাঠাতে পারেনি চট্টগ্রাম বন্দর। দ্রুত নীতিমালার তাগিদ পরমাণু বিজ্ঞানীদের। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ ব্লকেড। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ, বিভিন্ন স্টেশনে আটকা পড়েছেন যাত্রীরা। স্থায়ী ক্যাম্পাসের জন্য আমরা রাজপথে নেমেছি, আমাদের স্থায়ী ক্যাম্পাস লাগবে। এখন পর্যন্ত প্রশাসন থেকে বা সরকার থেকে কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি, তার প্রেক্ষিতে আমাদের আজকের রেল ব্লকের কর্মসূচি চলমান চলছে। ভোলাগঞ্জে পাথর লুটে জড়িতদের খুঁজে বের করতে নেই প্রশাসনিক উদ্যোগ। নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি পরিবেশ কর্মীদের। স্থানীয় প্রশাসন সেই টাকার বাটোয়ারা পেয়েছে, না হলে তারা কেন তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা কেন পালন করেনি। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।